নমস্কার, শুরু করছি সোজা সাপটা। বিহার আজ গেরুয়া, এনডিএ 200 পার। ফের নীতিশেই ভরসা রাখলেন বিহারবাসী। বিহারে এখনো পর্যন্ত নিজেদের সেরা পারফরমেন্স করল বিজেপি। 100 আসনে লড়ে 90। গেরুয়া ঝড়ে উড়ে গেল তেজস্বী কংগ্রেসের মহাজোট। ভোটের আগে আমি বিহার গিয়েছিলাম, বিহার থেকে সোজা সাপটা করতে। ভোটের এমন ফলের ইঙ্গিত সেখানেই পেয়েছিলাম আমরা, আপনাদের কাছে আমরা তুলেও ধরেছিলাম সেই ছবি। প্রতিটি নির্বাচন নতুন কোনো সমীকরণের জন্ম দেয়, নতুন কোনো সমীকরণের ইঙ্গিত দেয়। বিহারের এই ভোট কিছু নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এক, নীতিশ কুমারকে কি ফের বিহারের মুখ্যমন্ত্রী করবে বিজেপি? আগামী দিনে কি হবে নীতিশ আর বিজেপির সমীকরণ? বিহারে তেজস্বী যাদবের রাজনৈতিক ভবিষ্যৎ কি? এবার কি করবেন প্রশান্ত কিশোর? রাজনীতিতে থাকবেন নাকি পুরনো পেশায় ফিরবেন? বিহারের ভোট কতটা প্রভাব ফেলতে পারবে বাংলার মাটিতে? এই সব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজ সোজা সাপটায়। যারা আছেন আলাপ করিয়ে দিই। একদম বাঁদিকে আছেন বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ স্বাগত। পরে রয়েছেন কংগ্রেসের পক্ষে সুমন রায়চৌধুরী, সুমন স্বাগত। রয়েছেন সিপিআইএমের পক্ষে চন্দন চট্টোপাধ্যায়, চন্দন আপনাকেও স্বাগত। রয়েছেন সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক, সুমন স্বাগত। এবং রয়েছেন বিজেপির পক্ষে অঙ্কন দত্ত। যে প্রশ্ন করছিলাম, বিহারের ভোট কতটা প্রভাব ফেলতে পারবে বাংলার মাটিতে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন আজ সন্ধেবেলাতেই বাংলায় ভোটের যে ঢাকে কাঠি পড়ে গেল। কি বললেন মোদী, শুনব। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। অর্থাৎ বিজেপির টার্গেট এবার বেঙ্গল, বাংলা। এই টার্গেটে বিজেপি সফল হবে নাকি আপকি বার 200 পারের সেই স্লোগানেই আটকে থাকবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। সুমন। আমি না, হ্যাঁ, দেখ, পাটনা থেকে 482 কিলোমিটার দূরে একটা শহর আছে, শহরটার নাম ঘাটশিলা। আজই সেখানে বাই ইলেকশনের রেজাল্ট এসছে। সেখানে জেএমএম থেকে চলে যাওয়া চম্পাই সোরেনের পুত্র বিজেপির ক্যান্ডিডেট ছিল, 40,000 ভোটে হেরেছে। সো ঝাড়খণ্ড কিন্তু বিহারেরই পার্ট ছিল, ফলে কোনো দুটো রাজ্য কখনো এক হয় না, তার ডায়নামিক্সও এক হয় না। ফলে এটা বিহারে বিজেপির বিরাট জয়, এ বিষয়ে তো কোনো সংশয় নেই। সেই জয়ে অনেকগুলো ফ্যাক্টর আছে, মহিলাদের ফ্যাক্টর আছে, এলজেপির ভোট ফ্যাক্টর আছে, এমআইএম সীমাঞ্চলে যথেষ্ট কংগ্রেসের ভোট কেটেছে, সব ফ্যাক্টর আছে। কিন্তু আমি আবারও বলছি, বিহারের বিরাট জয় যতটা বিজেপিকে উদ্বুদ্ধ করবে, কখনো দুটো রাজ্য, ঝাড়খণ্ডের ওই জন্য উদাহরণটা দিয়ে শুরু করলাম, যে সিটটা একদম বিজেপির জন্য শিওর সিট ছিল, ঘাটশিলা, বাঙালির খুব প্রিয় শহর, সেখানে কিন্তু যে বিজেপি জেতাতে পারেনি চম্পাই সোরেনের পুত্রকে। ফলে কখনো দুটো স্টেট আলাদা হয় না। এবার এটা মানে তৃণমূলের পক্ষে বলাটা বেটার যে তৃণমূল কীভাবে এটা কমব্যাট করবে। কিন্তু অবশ্যই বিজেপি উদ্বুদ্ধ থাকবে, বিজেপির পুরো ইকোসিস্টেম উদ্বুদ্ধ থাকবে। সেটাকে কিভাবে বিজেপি কমব্যাট করবে সেটা মানে দুপক্ষের রাজনৈতিক সমীকরণের বিষয়। আরও দুটো জিনিস মনে করিয়ে দিই, যে হেমন্ত সোরেন জিতেছেন, কংগ্রেসের প্রতিনিধি যেন রাগ না করেন। হেমন্ত সোরেন লাতিন আমেরিকায় বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যাননি, অক্সফোর্ডে যাননি, কোথাও যাননি, মোমেন্টামটা পুরো ধরে রেখেছেন। তো আপনি যদি ভারতবর্ষে এখন যে রাজনীতিটা চলে এসছে, বিশেষ করে নরেন্দ্র মোদী, অমিত শাহ যে রাজনীতিটা করেন, সেখানে লাতিন আমেরিকায় কবিতা পড়তে যাওয়ার, অক্সফোর্ডে বক্তৃতা দেওয়ার, জঙ্গল সাফারি করার এরকম কোনো সুযোগ নেই।
আবার আমি বলছি কংগ্রেস কিন্তু আজকে অন্য তিনটে জায়গায় তিনটে খুব ইম্পর্টেন্ট সিট জিতেছে। রাজস্থান যেখানে বিজেপি ক্ষমতায়, সেখানে বিজেপির ছেড়ে যাওয়া কিশোরীলাল মিনার সেটটা আঁতে বিজেপি কাছ থেকে কংগ্রেস ছিনিয়ে নিয়েছে। সো যেখানে গ্রাউন্ডে যে নেতা আছেন সে জিততে পারে, কিন্তু আবারও বলছি যে আজকের পরে সিরিয়াস, যদি আপনি আমায় জিজ্ঞেস করেন, সিরিয়াস ইন্ট্রোস্পেকশন হচ্ছে রাহুল গান্ধী, যে আমি একটা মোমেন্টাম তৈরি করি, তারপর আমি কেন লাতিন আমেরিকায় কবিতা পড়তে চলে যাই। একদম যে বিষয়ে আমি যে প্রশ্নটা আসতে চাইছি সেটা হচ্ছে যে বিহারের মাটিতে আমি নিজে গিয়েছিলাম, আমি নিজে ঘুরে দেখে এসেছিলাম। কংগ্রেস বা আরজেডি তারা যে রাজনীতিটা করে সেটা পার্ট টাইম পলিটিক্স বলা যায়, এবং মানে ফ্রিল্যান্সারের মতো পলিটিক্সটা করে, ভোট আসলে পলিটিক্সটা করে। বিজেপির ভাষায় বিজেপির মতো 365 দিন রাজনীতি করে না। পশ্চিমবঙ্গের চিত্র ভিন্ন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন রাজনীতি করে না, শুধু নয়, তার দলের সংগঠন অত্যন্ত মজবুত। কতটা মানে মসৃণ হবে এই প্রধানমন্ত্রীর এই দাবি? মসৃণ হবে না। তার কারণ হচ্ছে বিহারের নির্বাচনে যদি বিশ্বদা দেখেন, প্রো ইনকামবেন্সি ছিল 60%। একটু যদি ইতিহাস দেখি জাস্ট 30 সেকেন্ডে, যে 1952 থেকে 1977 সাল পর্যন্ত বিহারে প্রো ইনকামবেন্সি ছিল 100%, আর 1977 থেকে 2002 পর্যন্ত প্রো ইনকামবেন্সি ছিল 33%। 2002-এর পর থেকে আজ পর্যন্ত 60%। আমরা প্রো ইনকামবেন্সি যদি জামানাটা ভাগ করি তাহলে 50-50। পশ্চিমবঙ্গে সেটা 75% প্রো ইনকামবেন্সি, অর্থাৎ সরকারে যে আছে সরকারের পক্ষে আবার সরকার গঠন করা। কেন বলছি, তার কারণ জেতার যে কারণগুলো সুমনদা হালকা করে ছুঁয়ে গেল, সেখানে মহিলা ভোটটা একটা ডিসিসিভ ফ্যাক্টর। কারণ নির্বাচন কমিশন প্রথম 1962 সালে বিহারের যে পরিসংখ্যান দিল, সেখানে মহিলা ভোট পুরুষদের থেকে 23% কম ছিল, আর 2002 সালে সেটা 5.32% বেশি। এবছর 70% বেশি মহিলা ভোট পড়েছে। শুধু যে এইমাত্র আপনি বলছিলেন না কনসিস্টেন্সি, সারা বছর ধরে রাজনীতি করে, তার কারণ হচ্ছে এর আগে দেখেছি 2007-এ সাইকেল দিয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে মিল পাবেন। 2016-তে অ্যালকোহল বন্ধ করেছে, এবং এবছর 10,000 টাকা করে মহিলাদের দিয়েছে বিজনেস করার জন্য। এই যে মহিলা সেন্ট্রিক ভোট, সেটাকে এক জায়গায় কনসেন্ট্রেট করা যেমন একটা পশ্চিমবঙ্গে সরকার ইতিমধ্যে করে ফেলেছে, আমরা পূর্ববর্তী নির্বাচনগুলোতে বিশ্লেষণ করে দেখেছি। এবং ইয়াং ভোটার, এই যে বলছিলেন যে 365 দিন রাজনীতি করা, ইয়াং ভোটার যারা আছে বিহারে, তো আমরা জানি 18 থেকে 39 বয়সের ভোট পড়েছে 70%। সুতরাং সেই জায়গাটায় পশ্চিমবঙ্গে যে ইউথরা আছে, তারা কিন্তু সরকারের বিভিন্ন প্রকল্প, তাদের লেখাপড়ার টাকা, এই সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যেটা নীতিশের ক্ষেত্রে হয়েছে। যে এটা তো আছে, পাশাপাশি আমার মনে হয়েছে কোথাও যে সংগঠন একটা বস্তু আছে, সংগঠন যদি না থাকে ভোটে, এখনকার দিনে সুমন যেটা বলছিল, এত সহজ নয় যে আজকে বিদেশে ঘুরে আসলাম, অক্সফোর্ডে লেকচার দিচ্ছি, অমুক জায়গায় ভাষণ দিচ্ছি, আর এসে ভোটে জিতে যাচ্ছি, এটা সম্ভব নয়। লালু প্রসাদ যাদবের ছেলেকে আমি দেখে এসেছি নিজে গিয়ে, যে একটা রাজনৈতিক দল তার বাবা তৈরি করেছিলেন, বাবার চিহ্নমাত্র কোথাও রাখিনি, কোথাও লালু প্রসাদের একটা ছবি ছিল না, কোথাও ছবি ছিল না। আমি আরজেডি পার্টি অফিসের বাইরে একটা বিশাল কাট আউট, তাতে লেখা নায়ক, সেটা হচ্ছে তেজস্বী যাদবের ছবি দিয়ে। তো মানে হঠাৎ করে আমি কিছুই করলাম না, বিহারের জনতা আমাকে অ্যাকসেপ্ট করে নিল, প্রতিটা ঘরে সরকারি চাকরি দেবো বললাম, আর বিশ্বাস করে নিল, এটা হয় না। একদম আলাদা ডাইনামিক্স, এবং বারবার বলছে যে সামাজিক প্রেক্ষাপটটা একেবারে আলাদা। 10 সেকেন্ড যোগ করি। আমরা তো সবসময় বিজেপি সমালোচনা করি। লুক হাউ বিজেপি অ্যাকোমোডেট চিরাগ পাসওয়ান। এক্স্যাক্টলি 2014 সালে তো রামবিলাস পাসওয়ান বসেছিলেন যে লালু প্রসাদ যাদব এবং রাহুল গান্ধী কখন তাকে ডাকবেন, তো তুমি তাকে ডাকুনি। লুক হাউ এলজেপি, মানে চিরাগ পাসওয়ান গত নির্বাচনে একা লড়ে 0, চিরাগ পাসওয়ান, কিন্তু 34টা সিটে উনি হারিয়েছিলেন। তারপরে চিরাগ পাসওয়ান 30টা আসনে, তারপরে ক্যান্ডিডেট দিয়েছিল, 5টা সিটে লড়ে 5টাই পেল লোকসভায়। এবারে এসে গিয়ে এই স্ট্রাইক রেট সাংঘাতিক অঙ্কন। আজকের দিনে 30টা আসনে ডিসিসিভ ফ্যাক্টর, যেখানে 3 নম্বরে চলে এসেছিল নীতিশ কুমার, শুধুমাত্র 130টাতে চিরাগ পাসওয়ান লড়েছিল। অঙ্কন না, আমরা তো প্রথম থেকে একটাই কথা বলছি যে 24-এ কলিঙ্গ হয়েছে, 25-এ অঙ্গ হয়েছে এবং 26-এ বঙ্গ হবে। কারণ
অনেক ধরনের তত্ত্ব, অনেক ধরনের সমালোচনা, অনেক ধরনের বিশ্লেষণ আমরা শুনলাম, কিন্তু একটা কথা তো স্পষ্ট, 1990 থেকে 2005 পর্যন্ত যে ধরনের জঙ্গলরাজ বিহার প্রত্যক্ষ করেছিল, বিহারকে দেখে সারা দেশ যে জঙ্গল রাজের কথা বলতো, সেটা আজকে পশ্চিমবঙ্গেও রয়েছে। সেই সময় যে দুর্নীতি আমরা দেখেছি, যে একটা ব্যাপক সীমাহীন দুর্নীতি সমাজ জীবনে এবং জনজীবনের সর্বস্তরকে স্পর্শ করছে, আজকে সেই রকমের দুর্নীতির মানে একটা বিস্তার আমরা এই পশ্চিমবঙ্গে দেখছি। যে দিকে যাবেন, যে দফতরে যাবেন, সেই দফতরে সেই ব্যাপক দুর্নীতি। সেই সময় আইন শৃঙ্খলা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছিল। আজকেও দেখুন এই পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কিরকম পরিস্থিতি, যেখানে একের পর এক ধর্ষণ, গণধর্ষণের মতো ঘটনা, নারকীয়তা আমরা দেখতে পাচ্ছি। একটা পরিবার রাজ, একটা পরিবারতন্ত্র, যেখানে ওই লালু যাদবের পরিবারতন্ত্রর কথা উঠেছিল, এখানেও ঠিক একই ব্যানার্জি পরিবারের পরিবারতন্ত্র আমরা দেখতে পাচ্ছি। একটা ওখানেও যেমন সংখ্যালঘু তোষণ, যেভাবে শাহাবুদ্দিন থেকে শুরু করে বিভিন্ন যারা এক ধরনের কার্যত মৌলবাদী প্রচার করতো, তাদেরকে সংখ্যালঘু তোষণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে একই রকম সিদ্দিকুল্লাহ থেকে ববি হাকিমদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করছেন, কোনো পার্থক্য নেই। প্রধানমন্ত্রী আজকে যে বার্তাটা দিলেন যে বিহারের জঙ্গলরাজ আমরা শেষ করেছি, এবার বাংলার মানুষকে নিয়ে বাংলার জঙ্গলরাজ আমরা শেষ করব। বাংলার অঙ্কন, বিহারের রাজনীতিতে হ্যাঁ একটা সহযোগী নীতিশ কুমার আছে, বিহারের রাজনীতিতে বিজেপির একটা অর্গানাইজেশন আছে। পশ্চিমবঙ্গে আপনাদের তো বিএলএ দেওয়ার ক্ষমতা নেই, পশ্চিমবঙ্গে আপনাদের অর্গানাইজেশনটা কোথায়? আমি বলি, যে মুখটা নীতিশ কুমারের সামনে সুকৌশলে বিজেপি, নীতিশ কুমারের সমকক্ষ মুখ বিজেপিতে ছিলেন সুশীল মোদী। সুশীল মোদীর মৃত্যুর পর আর কোনো মুখ তৈরি হয়নি। তারা এই সম্রাট চৌধুরীকে নিয়ে আসলো। সম্রাট চৌধুরী কোন দল করতেন? সম্রাট চৌধুরী আগে আরজেডি করেছেন, আগে আরজেডি করেছেন, সম্রাট চৌধুরী জেডিইউ করেছেন, করে এখন কংগ্রেসও করেছেন সম্ভবত, করে এখন তিনি বিজেপিতে এসছেন। সম্রাট চৌধুরীকে আনলো, চিরাগ পাসওয়ানকে তুলে আনলো। একটা তো মানুষ কাকে বিশ্বাস করবে? নীতিশ কুমারকে সামনে তেজস্বী যাদবকে বিশ্বাস করেনি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মোকাবিলা করার মুখ কোথায় আপনার? আমি বলি, সব রাজ্যে আমাদের প্রায় 20টা রাজ্যে সরকার রয়েছে, কতগুলো রাজ্যে আমাদের নীতিশ কুমার রয়েছে? কতগুলো রাজ্যে আমাদের হরিয়ানায় কোনো নীতিশ কুমার রয়েছে কি? আমরা আপনারা গোবলয়ের সবকটা রাজ্যে ক্ষমতায় এসেছেন। গোবলয় বলে দিচ্ছেন, আমি বলছি উড়িষ্যাকে আপনি গোবলয় বলবেন, ত্রিপুরাকে আপনি গোবলয় বলবেন, এগুলোকে কি আপনি গোবলয়? এইসব। আচ্ছা, কর্ণাটকে আমরা একাধিকবার সরকারে এসেছে, এই যে 24/7 এর কথা বলা হচ্ছে, যে তেজস্বী যাদবকে আপনি সমালোচনা করলেন, রাহুল গান্ধীর সমালোচনা হচ্ছে। আচ্ছা, শরদ পাওয়ার এ তো 24/7 পলিটিশিয়ান, অখিলেশ যাদব 24/7 পলিটিশিয়ান, তাদেরকেও তো আমরা নির্বাচনে নীতিশের কোনো কৃতিত্ব ছিল না বলছেন? না, নীতিশ কুমারের কৃতিত্ব তো আছেই, অবভিয়াসলি। নীতিশ কুমার এবং বিজেপি জোট, সে যে একটা সুশাসনের মডেল এনেছে, সেটা বিহারের ক্ষেত্রে। কিন্তু যদি আপনি সর্বভারতীয় একটা ব্যাপ্তি দেখেন, সেখানে ভারতীয় জনতা পার্টি কিন্তু আজকে জঙ্গলরাজ শেষ করে একটা সুশাসনের মডেল রাজ্যে রাজ্যে তৈরি করেছে, সেটা প্রমাণ হয়ে গেছে বিভিন্ন নির্বাচন। সুমন রায়চৌধুরী, আজকের যা রেজাল্ট প্রথমে শুনেনি আপনার কাছ থেকেই। না, আজকে যারা জয়লাভ করেছে গণতান্ত্রিক রীতিনীতি, অভিনন্দন জানিয়ে, ঠিক আছে, তাদের অভিনন্দন জানাই। নীতিশ কুমারকে নিয়ে বিজেপির প্রতিনিধি অনেক কথা বলছেন। নীতিশ কুমারের দুজন লেফটেন্যান্ট, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না, তারা সিক্রেটলি অমিত শাহের সঙ্গে দেখা করেছিল এবং মোটামুটি এটা তৈরি হয়ে গেছিল যে একটু এদিক ওদিক হলেই নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী সমর্থন করবে না ভারতীয় জনতা পার্টি। আমি নাম দুটো একটু পরে বলে দিচ্ছি, এই মুহূর্তে আমি রিকালেক্ট করতে পারছি না। হ্যাঁ, লালান সিং আর আরেকজন আছে, দুজন। সূত্রটা কোথাকার? যাই হোক, সেই সূত্রের প্রমাণ আমি নিউজ 18 বাংলাকে দেবো, বিজেপির প্রতিনিধিকে দেবো। নিউজ 18 বাংলারই প্ল্যাটফর্ম, বলুন। একটু আগেও বিশ্বদা আপনাকে আমি বলছিলাম, প্যানেল শুরু হওয়ার আগে বিকেল 5টা 5:30 নাগাদ জেডিইউ থেকে একটা টুইট করা হয়েছিল, মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রী থাকবেন। আধ ঘন্টার মধ্যে সেই টুইটটা রিমুভ করে দিয়েছে জেডিইউ। কে মুখ্যমন্ত্রী হবে সে আলোচনায় যাচ্ছি না। এইরকম প্রেশার ট্যাকটিস চলে নীতিশ কুমারের ওপরে, সেই জন্যে আজকে উনি জিতেছেন, ভালো পারফর্ম করছেন, বিজেপি সুন্দর সুন্দর কথা বলছে, খুব ভালো কথা। কারণ যে উইনার সে উইনার, তার কথা শুনতে হবে, কিছু করার নেই। দেখুন, এসআইআর নিয়ে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ করেছি। হরিয়ানা মডেলকেও মাননীয় রাহুল গান্ধী তুলে ধরেছিলেন এবং প্রমাণও করেছিলেন, এবং তার রাহুল গান্ধীর বক্তব্যের এগেনস্টে সুপ্রিম কোর্টে কিন্তু ইলেকশন কমিশন যায়নি। বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র হোক,
এবং অন্যান্য রাজ্যে যে ধরনের দুর্নীতি হয়েছে এই ভোটার লিস্ট পরিষ্কার করার প্রক্রিয়া নিয়ে এবং ইলেকশন কমিশন যেভাবে আপনি কি বলছেন এই রেজাল্টের জন্য ভোটার লিস্ট দায়ী? আমায় তো শেষ করতে দিলেন না আপনি। বিজেপি তো আনইন্টারাপ্টেড বলে গেল, তা আমি একটু শুনি, আমিও তো আপনাকে দু একটা তথ্য দেবো। তা ইলেকশন কমিশন দায়ী কি না দায়ী সেটা জানি না, তবে ইলেকশন কমিশনের প্রক্রিয়ার মধ্যে যে অনেকগুলো ফ্ল আছে এটা তো খুব পরিষ্কার। আমি ছোট্ট একটা কথা আপনাকে বলি, 7,42,00,000 হচ্ছে ভোটার সংখ্যা বিহারের। আজকে পোলিং হয়েছে প্রায় 68%। আর ভোট কত কাস্টেড হয়েছে জানেন? আমি আপনাকে সূত্রটা বলে দেবো, আমি সবার সামনে সূত্র বলতে বাধ্য নই, আপনার কাছে বা নিউজ 18 বাংলার কাছে আমি সূত্র দিতে বাধ্য। ভোট কত কাস্টেড হয়েছে জানেন? 7,45,00,000। নিশ্চয়ই আমরা যাবো এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে, এটা তো হতে পারে না। সুপ্রিম কোর্টে যান, কিন্তু জনতার আদালত একদম একদম এটা হচ্ছে আসল জায়গা। না শেষ করতে দেন না, বিশ্বদা শেষ হয়নি এখন। আপনারা শেষ করুন, কারণ আমার মনে হয়েছে আমি নিজে যেহেতু বিহার ঘুরেছি, আপনারা যাই বলুন না কেন, আমার বিহার ঘোরার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে কংগ্রেস তার সংগঠন বলে কিছু নেই, কিছু মাত্র নেই। আর যে নৌকায় সবাই মিলে উঠেছে সেই নৌকাটাও সিরিয়াস নৌকা নয়। তার কারণ সংগঠন নেই মানে আমি যা খুশি তাই করব। 68% পোলিং দেখিয়ে অরিজিনাল ভোটার সংখ্যার বেশি আপনারা ভোটার অধিকার যাত্রা করলেন, মানুষ বুঝলই না এটা কি। রাহুল গান্ধী প্রচারের শেষ লগ্নে গেলেন, গিয়ে পুকুরে ঝাঁপিয়ে মাছ ধরছেন। এ দিয়ে ভোট হয় না বিহারের ভোট পলিটিক্স হচ্ছে না। আমি যেটা 5 দিন বা 6 দিন ঘুরে যা দেখে বুঝে আসছি, আর বিহারে যারা থাকছেন তারা বুঝতে পারছেন না। আমি বুঝতে পারছি না কেন বুঝতে পারছেন না, যে তাদের কিছু নেই, কিছু মাত্র নেই। বিহার অনেক ইতিহাসের জন্ম দিয়েছে। বিহার ইন্দিরা গান্ধীকে সরানো যায় দেখিয়েছে, বিহার ইন্দিরা গান্ধীকে ফেরানো যায় দেখিয়েছে, বিহার ক্রান্তি আন্দোলনের জন্ম দিয়েছে। জেপির শিষ্য তারাই তো, আজকে নীতিশ কুমার বা লালু যাদব। বিহার রাজনীতিতে অনেক কিছু করেছে, কিন্তু কংগ্রেস একসময় বিহারে একার ক্ষমতায় ছিল। আজকে এই অবস্থা হয়েছে কংগ্রেসের বিহারে। আমার তো মনে হয় কোথাও মানে প্রয়োজন আছে। চন্দনের কাছে আসবে। চন্দন, আমি লেফটের কথা বলতে চাই। লেফট কিন্তু ক্ষুদ্র হলেও বিহারে একটা শক্তি ছিল। সিপিআই, সিপিআইএম, সিপিআইএমএল, গত নির্বাচনে সিপিআইএমএল স্ট্রাইক রেট সব থেকে ভালো, যদিও আপনার দল নয় কিন্তু বাম। কিন্তু এবারে এক নৌকায় সওয়ার হয়ে, মানে আমি নিজে দেখেছিলাম যে দীপঙ্কর দাদার যথেষ্ট ভালো সংগঠন আছে, কম হলেও আছে। যতটুকু জায়গা ভোজপুর এলাকা, মগধ এলাকার কিছু কিছু জায়গায় সংগঠন আছে, কিন্তু তারাও তো ডুবলেন, আপনারাও তো ডুবলেন একই সঙ্গে। না, সেটা তো ঠিকই বলেছেন আপনি। এখন প্রধানমন্ত্রীর আজকের ভাষণ শুনে যা বুঝলাম, আপনিও নিশ্চয়ই শুনেছেন, যে মাখানা ক্ষীর সবাইকে খাইয়েছেন। মাখানা ক্ষীর আপনি দেখবেন পশ্চিম বা এক্ষুনি যদি গুগল করেন দেখবেন যে মাখানা গোটা দেশে যা তৈরি হয় তার 90% তৈরি হয় বিহারে। প্রধানমন্ত্রী তো কোনো কথা মেপে ঝুপে না করে বলেন না, শুধু 15 লাখটা বলে ফেলেছিলেন। কিন্তু এই মাখানা এলো কোত্থেকে? আপনি এবার চলে যান নির্মলা সীতারামনের বাজেট সেশনে। মাখানার জন্য স্পেশাল প্যাকেজ বাজেটে দেওয়া হয়েছিল। আমি পজিটিভ পলিটিক্সের কথা বলছি, কোনোটা নেগেটিভ বলছি না। তাহলে স্পেশাল বাজেট দেওয়া হয়, স্পেশাল প্রভিশন দেওয়া হয় এমন রাজ্যগুলোয় যেখানে বিজেপি তার সহযোগীদের সঙ্গে আছে এবং বেশিরভাগ বন্ধুকে হত্যা করে রাজা হবে বিজেপি। তার উদাহরণ অঙ্গভঙ্গ কলিঙ্গ বলছেন। অঙ্গে নীতিশ কুমার, একবার এদিক একবার ওদিক যে কোনোভাবে নিতে হয়েছে। কলিঙ্গে বিজু জনতা দল, তাকে একেবারে মোটামুটি শুইয়ে দিয়ে তারপরে তার জায়গা থেকে এখন গিয়ে বিজেপি হয়েছে। আর বঙ্গে তো মমতা ব্যানার্জির সঙ্গে পুরনো সম্পর্ক 2003 সাল থেকে। ফলে যা হয় বন্ধুদের মধ্যেই করে বিজেপি প্রথম। এবার বিপদ হচ্ছে যে ঠিকই এরকম একটা পজিশনের লেফট, আমরা কি বলি, আমরা এই সিস্টেমের মধ্যে নরেন্দ্র মোদী যেভাবে কাজ করছেন সেগুলোর বিরোধিতা করব। যত শূন্য বলুন অশূন্য বলুন যাই বলুন আমরা করে যাবই। এবার সেটা করতে গেলে নরেন্দ্র মোদী প্রান্তিক মানুষের জন্য কি কাজ করেছেন সেটা করতে গেলে বিহারে জমির কথা বলবো, আমরা শ্রমিকদের কথা, যে লেবার কোড তুলে দিয়ে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা কাজ বলবোই। এইগুলোর যাতে এজেন্ডায় না আসে তার জন্য আপনি আজকে শুনলেন বিশ্ববাবু
দেশের বিজেপির পার্টির সভাপতি তিনি বললেন ঘুষপেটি, প্রধানমন্ত্রী বললেন ঘুষপেটি। আপনি ইলেকশন কমিশনে রেফার করে দেখুন একজনও ঘুষপেটির নাম, কতজন ঘুষপেটির নাম বিহারের এসআইআর হওয়ার পর হয়েছে। আপনি বলুন সীমাঞ্চলের যে জেলাগুলো যেগুলোতে ভয় দেখানো হচ্ছিল মুসলমানরা বাংলাদেশ থেকে চলে এসে এখানে ঢুকে পড়েছে, তার জন্য বিহারে সমস্যা হচ্ছে, যেটা বাংলায় হচ্ছে একই রকম ভাবে। অঙ্ক কোষে বিজেপির আমি যাই বলবো না, এটাই আমি অঙ্ক রাজনীতি অঙ্কের জায়গা, রাজনীতি পরিষ্কার পলিটিক্সটা হচ্ছে অঙ্কের জায়গা। অঙ্ক তো আমরা দেখলাম যে তিরহুত, মগধ, অন্যান্য অঞ্চলের কথা ছেড়ে দিন, সীমাঞ্চল ছিল একদম মাইনরিটি ভোট ব্যাংক, অর্থাৎ পূর্ণিয়া, কাটিহার, আরারিয়া, কিষানগঞ্জ, সেখানে এমআইএম অন্তত 16টা সিটে এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি। এটা তো অঙ্ক, তার রাজনীতিতে এটা কৌশল, যে তার কৌশল, এই কৌশলে আপনারা কিন্তু এই নোংরা কৌশলটা একেবারে নোংরা কৌশল। মুখে বলছেন মুসলমান, আমি প্রথম কথা হচ্ছে হলো কংগ্রেসের মুখপাত্র এখানে বললেন যে নাকি 7 কোটি 43 লক্ষ না 45 লক্ষ ভোট, অঙ্কে যেও না, না ভোট পড়েছে 5 কোটি 10 লক্ষ। উনি এখন বলতে পারলেন তা 45 দিন সময় আছে, নির্বাচন নিয়ে উনি সুপ্রিম কোর্টে মামলা করতে পারেন, যেতে পারেন। এবার এখানে প্যাকেজ নিয়ে কথা বলা হচ্ছে। আচ্ছা, কেরলে যখন মৎস্যজীবীদের জন্য স্পেশাল প্যাকেজ 23,000 কোটি টাকা দেওয়া হয়, 2300 কোটি টাকা দেওয়া হয়, সেটাকে কি আপনি মানে তখন কি বন্ধু সরকার, মানে পিনারাই বিজয়ন কি নরেন্দ্র মোদীর বন্ধু সরকার? আর এই যে নোংরা রাজনীতির কথা বলা হচ্ছে, কি নোংরা রাজনীতি আমরা দেখেছি? এই যে মহাগঠবন্ধন যারা বলে সোকল্ড আমরা বিজেপিকে হারাবো, তারা নিজেরা একে অপরের বিরুদ্ধে 12টা কেন্দ্রের একে অপরকে চোর, একে অপরকে দুর্নীতিগ্রস্ত বলে লড়ে। ভুল বার্তা গেছে, ঠিক সুমন, এটা তো ভুল বার্তা গেছে। আমি অঙ্কনের বক্তব্যটা ওই জন্যই বলতে চাইছিলাম, দেখুন আজকে লেফট এবং কংগ্রেসকে বুঝতে হবে, এটা তোর পয়েন্ট, যে কেন বিহার হাতছাড়া হলো। এক্স্যাক্টলি এই সিপিএম একসময় লালু প্রসাদ যাদবকে চোর বলে বেরিয়ে এসেছিল, এখন সেই লালুর সাথে সন্ধি করেছে। এই কংগ্রেস রামবিলাস পাসওয়ান ওয়েট করেছিল, তাকে জাস্ট একটু স্পেস রাহুল গান্ধী দেননি। তো দেখ, শুধু এখানেই শেষ না, এই 2025-এও হেমন্ত সোরেন 4টে সিট চেয়েছিল, তাকেও দেয়নি। তো আমাদের তো এটা স্বীকার করতে হবে, যদি আমরা এটা না স্বীকার করি রাজনৈতিকভাবে, বিজেপি তো অ্যাকোমোডেট করে যাচ্ছে। যদি এখনও কেউ চিরাগ পাসওয়ানের পুরনো ইন্টারভিউ দেখে, চিরাগ পাসওয়ান বলছেন, যেটা তোর বক্তব্য, যে আমরা তো সোশ্যালিস্ট, আমার বাবা জয়প্রকাশের প্রোডাক্ট, তো তুমি তাকে বিজেপির কোলে যেতে দিলে কেন? তো আমি আবারও বলছি, মানে মাঝি, উপেন্দ্র কুশওয়াহা, সবাইকেই না, অঙ্কনরা যেটা বলছে না, যে 20টা রাজ্য ওরা ক্ষমতায় আছে, তার মধ্যে কটা রাজ্যে কংগ্রেস ওদেরকে চিফ মিনিস্টার পাঠিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা কোলে, রাহুল গান্ধীর কোলে কুকুর ছিল, হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে চলে গেল। রীতা বহুগুণা যোশী ইউপির প্রদেশ প্রেসিডেন্ট ছিল, চলে গেল। তো কংগ্রেসকে তো বুঝতে হবে যে আমি আর জলসাগরের জমিদার নই, আমাকে অ্যাকোমোডেট করতে হবে। আমি যদি অ্যাকোমোডেট না করি, তাহলে এলজেপি চিরাগ পাসওয়ানের স্ট্রাইক রেট দেখ 7% যোগ করেছে। 2020-তে ছিল, দুজনই এনডিএ এবং ইন্ডিয়া দাঁড়িয়েছিল 39%, 7% যোগ করেছে, 46 হয়েছে। আমি একটা জিনিস জানতে চাই বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, সুমন যে কথাটা বললো, এই যে কথাটা মোদি বললেন, এবার আমরা বিহারের লক্ষ্য, বাংলার লক্ষ্য 2026-এর বিধানসভা ভোট যেটা আসতে চলেছে, এই যে রেজাল্ট, যে মাইনরিটি ভোটে সামান্য হলো মালদা সিটটা কংগ্রেস জিতেছিল, গনি খানের ছেলে ঈশা খান চৌধুরী, কোথাও কি মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মতো জায়গায় মাইনরিটি ভোট কনসলিডেট হয়ে যাবে? একেবারে কনসলিডেট হবে, এবং সেটা লাভ হবে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেস যে আসনগুলোতে, এটা পরিষ্কার যে আজকে থেকে তৃণমূল কংগ্রেস যদি বলে যে কেন্দ্রীয় নেতৃত্বে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, এখানে রাহুল গান্ধীর যে সাকসেস রেট, সাফল্য, সেখানে অন্য বিকল্প নেতৃত্বের কথা ভাবতে হবে পরিচালনা করার জন্য। একদম রেজাল্টের মোদি কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন, কংগ্রেসে কিন্তু বিভাজনের একটা ইঙ্গিত কিন্তু মোদি দিয়েছেন। কালকে শরদ পাওয়ার বলবে যে আমি অজিত পাওয়ারের সাথে হাত মিলিয়ে মহারাষ্ট্রে 2টো এনসিপি বিজেপির সঙ্গে চলে যাবে, কি করবে?
তুমি যে সাফল্য পায় তার সঙ্গে সবাই থাকে, একদম। আর যখন তুমি ব্যর্থ হও তখন তোমার সাথে কেউ থাকে না। সেই জায়গা থেকে যে জায়গাগুলো সংখ্যালঘু ভোট, যেটা ভাবা হচ্ছিল যে তৃণমূল কংগ্রেস যে 29% ভোট কনসলিডেটেড করে একসঙ্গে পাবে, আমরা দেখেছিলাম সিট সমঝোতা না হলে কংগ্রেস মালদাতে মুর্শিদাবাদে যে আসনগুলো পাচ্ছিল বা ভোট কাটছিল, সেই ভোটটা এক জায়গায় হয়ে যাবে, কংগ্রেস কিছু করতে পারবে না। কারণ কংগ্রেসের যে সংগঠন, কংগ্রেসের যে সাকসেস রেট দেখা যাচ্ছে, আজকে যে প্রশ্ন আপনি এইমাত্র করলেন বিশ্বদা, যে একটা সময় বিহারে যে ঘটনা ঘটেছিল, এখানেও তো কংগ্রেসের বিরুদ্ধে, বামেদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে কংগ্রেসকে বলা হতো গলি গলি মে চোর হ্যাঁ, রাজীব গান্ধী চোর হ্যাঁ, একের পর এক কর্মী খুন, তারা তো আজকে একসঙ্গে। তাহলে এই যে একসঙ্গে জোট বাঁধছে, মানুষের কাছে গ্রহণযোগ্য তার সঙ্গে। এবার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো, নীতিশ কুমার বিহার রাজনীতির অত্যন্ত বর্ণময় চরিত্র, জেপির ছাত্র, জেপির আন্দোলন থেকে উঠে আসা, এবং এবারের বিহার নির্বাচন সম্ভবত তার জীবনের শেষ নির্বাচনে বাজিমাত করলেন। শেষ নির্বাচনে এই কারণে বলছি, তার কারণ আজকে এত হৈহট্টগোল, চারিদিকে ভাষণ, প্রধানমন্ত্রী বললেন, অমিত শাহকে দেখলাম, জেপি নাড্ডাকে বললেন, এবং বিভিন্ন দল নেতাকে দেখেছি। এখনও পর্যন্ত এই প্রায় 8:30 নীতিশ কুমারের কোনো বক্তব্য, নীতিশ কুমারের কোথাও দেখা কিন্তু এখনো যায়নি। শোনা যায়, রাজনীতিতে শোনা যায় অনেক কিছু, তার নাকি শারীরিক অসুস্থতা আছে, মাঝে মধ্যে তিনি ভুলে যাচ্ছেন, তার নাকি অভিযোগ, অনেকে বলছেন, বিরোধীরা বলছেন তার নাকি ডিমেনশিয়া হয়েছে বা অ্যালজাইমার্স হয়েছে। কি হয়েছে আমার জানা নেই, কিন্তু নীতিশ কুমারকে কি বিহারে মুখ্যমন্ত্রী করবে বিজেপি? তার কারণ যা ভোটের পরিস্থিতি, মাইনাস নীতিশ কিন্তু বিজেপি সরকার তৈরি করার ফেলতে সক্ষম। কিন্তু কি হবে নীতিশ কুমারের বিজেপির অঙ্কন? দেখুন, আমরা তো প্রথমেই বলেছি যে নীতিশ কুমার বিহারের ভোটের নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ছিলেন, বিহারের ভোটের সময় মুখ্যমন্ত্রী ছিলেন, এবং বিহারের ভোটের পর এখন যে ফলাফল প্রকাশিত হয়েছে, নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী থাকবেন। এই নিয়ে কোনো সন্দেহ, কোনো দ্বিমত এটা আমাদের মধ্যে থাকে না। আমরা বারবার করে বলেছি যে আমরা একটা সুশাসনের স্থিরতা, স্টেবিলিটি দিতে চাই। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এবং বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে আমরা আছি সেই জায়গায়। এই স্টেবিলিটিটাই তো বিরোধীরা দিতে পারেননি। এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম, আজকে তেজস্বী যাদবের বিরুদ্ধে 7 জায়গায় বামেরা প্রার্থী দিয়ে দিয়েছে, এবং সেখানে বামেদের ক্যাম্পেন দেখুন, চোর, চিটিংবাজ, দুর্নীতিগ্রস্ত, কোরাপ্ট, সেখানে জঙ্গলরাজ, অর্থাৎ যে ভাষাগুলো আমরা বলছি। এবার তারপরে এই একই চরিত্রটা আজকে পশ্চিমবঙ্গেও না, আমরা দিল্লিতে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব ঐক্যবদ্ধ, কিন্তু পশ্চিমবঙ্গে এসে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে আমরা সবাই আলাদা আলাদা। এই যে মানুষকে ভুল বোঝানো, মানুষকে বোকা বানানোর রাজনীতি, যে আমরা কোথাও আলাদা আলাদা ফ্রেন্ডলি ম্যাচ খেলবো, কিন্তু দিনের শেষে তো আমরা এক, এটাকে বিহারের মানুষ প্রত্যাখ্যান করেছে, বাংলার মানুষও প্রত্যাখ্যান করবে। সুমন, নীতিশ কুমারের রাজনীতি, আপনারা অভিযোগ করতেন নীতিশ কুমারকে বিজেপি মুখ্যমন্ত্রী করবে না, আপনি শিওর নীতিশ কুমারকে বিজেপি মুখ্যমন্ত্রী করবে? তাহলে একটু আগে বিকেল 5:30টার সময় সেই টুইটটাকে জেডিইউর উইথড্র করতে হলো কেন? কোথাও একটা প্রেশার ট্যাকটিক্স চলছে। নীতিশ কুমারকে বিজেপির মুখ্যমন্ত্রী করার কোনো ইচ্ছাই নেই। ও যে বলছে না, ট্র্যাডিশনালি উই আর ট্রুথফুল, ট্র্যাডিশনালি উই আর অনেস্ট, এগুলো সব মুখের কথা। ওগুলোই 2 কোটি বেকারের চাকরির মতন, কোনোটাই ফলবে না, আবার ফলতেও পারে। কিন্তু বিজেপির মাইন্ডসেট হচ্ছে এবার আমি ক্ষমতাটা নিজের গ্রিপের মধ্যে নেব, সম্ভব হলে নীতিশ কুমারকে সরিয়ে দেবো। চন্দন, দেখুন আপনার স্ক্রিনে যে সংখ্যাটা চলছে, আপনি এ থেকে মাইনাস করে দিন, জেডিইউকে মাইনাস করে দিন, দেখুন বিজেপির 122 হয়ে যাচ্ছে। তো বিজেপির মতো একটা ধান্দাবাজ পার্টি, পরের ধরনের পোদ্দারি করা যাদের অভ্যেস, মহারাষ্ট্রে অজিত পাওয়ার, সিন্ধে, তাদেরকে পথে বসিয়ে দিয়ে কাকে নিয়ে গিয়ে চলে গেল। তা আপনার মনে হয় যে যদি করেও লোক দেখানোর জন্য আজকে নীতিশ ভাই বলবে, আজকে 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 5 মাস হতে পারে, 6 মাস হতে পারে, নীতিশ ভাইকে বললো ওর তবিয়ত খারাপ আছে বলে নিজের যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সবসময় চালু থাকে এদের, সেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে কাউকে বার করে নিয়ে এসে বসিয়ে দেবে। বিশ্বজিৎ, একটা জিনিস দেখতে হবে, নির্বাচনের ফলাফলের পরে যে ভার্সনটা বিজেপি দিচ্ছে, নির্বাচনের আগে সেটা ছিল না। বিশ্বদা, আপনি জানেন যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তাদের মুখ হিসাবে নীতিশ কুমার যে মুখ্যমন্ত্রী হবে এই কথা ঘোষণা করেনি। কে করেছেন সম্রাট চৌধুরী। কখন করেছেন? তেজস্বীকে যখন অপোনেন্ট লবির মুখ হিসাবে ঘোষণা করা হয়েছে, তারপরে সম্রাট চৌধুরী বলেছেন।
আবার একই সঙ্গে নীতিশ কুমার হচ্ছে ভারতবর্ষের পলিটিক্সের এখন ইকুইলিব্রিয়ামটা ঠিক করছে, সমতা রাখছে, কারণ কেন্দ্রে নীতিশ কুমারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। এখন কোনো শর্তেই ওই যে পলিটিক্স বা আইডিওলজির ব্যাপার নয়, কেন্দ্রে সরকারের স্টেবিলিটির জন্যে নীতিশ কুমারকে বিহারে মুখ্যমন্ত্রী করতে বাধ্য। সুমন, আমি একটু অন্য দিক থেকে বলবো, চন্দন যেটা বলছেন তার পুরো উল্টোটাও হতে পারে। নীতিশের কাছে আছে 86 আর অপোজিশনের কাছে আছে 33, 119, এমআইএম যোগ করলে 5। ফলে নীতিশকে যদি বাদ দেওয়া হয়, নীতিশ যে কালকে অন্যদের সঙ্গে মিলিয়ে সরকার তৈরি করবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং নীতিশ এই ইলেকশনে নিজের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। নীতিশ যদি দিল্লি থেকে সরে যান তাহলে দিল্লিতেও বিজেপি সংকটে পড়বে। সমস্যা হচ্ছে যে বিজেপির এখানে যতগুলো ফ্লোর ম্যানেজার, আমরা ফ্লোর ম্যানেজার শব্দটাই বলি, যারা গিয়ে নীতিশকে বোঝাবে না তুমি দিল্লিতেও ভালো থাকো, তোমাকে আরও 2টো মিনিস্ট্রি দিচ্ছি, তোমাকে এখানেও থাকো। রাহুল গান্ধীর তো কুকুর, লাতিন আমেরিকার পরে এইসব নেগোসিয়েশন করার সময়ই নেই। দেখ মানে আপনি ব্যক্তিগত আক্রমণে যান কেন? কোথায় রাহুল গান্ধী? না আপনি ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন। হেমন্ত বিশ্ব শর্মা বিশ্লেষক করুন, হেমন্ত প্রতিনিধির মতন কথা বলবেন। আমি তো বলিনি, হেমন্ত বিশ্ব শর্মা নিজে বলেছেন রাহুল গান্ধী। হেমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধী বুঝবেন, আপনি চিন্তিত কেন? চিন্তিত হবো না, একটা পুরো স্টেট, আসামের মতো গুরুত্বপূর্ণ স্টেট বিজেপির হাতে চলে গেল। আচ্ছা, উত্তীত হওয়ার আগে থামা। এটা তো চন্দন ঠিক বলেছেন যে একনাথ শিন্ডে যিনি মহান হওয়ার জন্য বেরিয়ে পড়েছিলেন তাকে আমরা খুঁজেই পাই না বিজেপির এই গোটা অ্যাক্সিসে, কোথায় বসে আছেন জানি না। কিন্তু এই যে একনাথ শিন্ডেকে টানতে হবে, পুরো একটা ম্যানুফ্যাকচারিং করতে হবে, সেটা সোনিয়া গান্ধীর বয়স থাকলে সম্ভব ছিল। আবার বলছি, শেষ কবে মহারাষ্ট্রে রাহুল গান্ধী গেছেন যদি আমায় কেউ বলে দিতে পারে? না, ঠিক, একদমই ঠিক। আমি যদি ছোট্ট করে একটা শেষ করি এই নীতিশ কুমারের বিষয়টা, নীতিশ কুমারের রাজনৈতিক ইতিহাস যদি আমরা দেখি তাহলে নীতিশ কালকে পাল্টে খেতে পারে না। ইতিহাস যদি আমরা দেখি তাহলে নীতিশ হচ্ছেন ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সম্ভবত 10বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। 9বার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কখনো আরজেডির সঙ্গে, কখনো কংগ্রেসের সঙ্গে, কখনো বিজেপির সঙ্গে। এইভাবে নীতিশ এবং লালু একটা সময় জনতা পার্টি তৈরি করেছিলেন। 1990 সালে লালু যখন মুখ্যমন্ত্রী হন, লালুর বিরুদ্ধে 14 জন সাংসদ যে বিক্ষোভ দেখিয়েছিল, বিদ্রোহ করেছিল, তার নেতা ছিলেন নীতিশ কুমার জর্জ ফার্নান্ডেজের সঙ্গে। তারপর নীতিশ সমতা পার্টি তৈরি করেন, পরবর্তীকালে তিনি জেডিইউ তৈরি করেন, ওদিকে লালু যাদব আরজেডি তৈরি করেন। নীতিশ কুমার অত্যন্ত কুশলী রাজনীতিক এবং সঠিক সময় সঠিক লোকের হাত তিনি ধরে ক্ষমতার জায়গায় পৌঁছেছেন। 2005 থেকে তিনি টানা মুখ্যমন্ত্রী আছেন। আমার নিজের ব্যক্তিগত ধারণা নীতিশ কুমারকে এবারও বিজেপি মুখ্যমন্ত্রী করবে। তার কারণ তাকে মুখ করে বিজেপি ইলেকশনে গেছে এবং সেইটা বিজেপি এক্ষুনি এই পারসেপশন তৈরি করবে না, এক্ষুনি যে বিশ্বাসঘাতকতার এইটা করবে না। যেহেতু তাই না, নীতিশের তো উল্টো দিকে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিকই, নীতিশ ওই ঝুঁকি না, এমনও হতে পারে সুমন, দল ভাঙাতে পারে। আজকে তুমি ধরে নাও, তুমি 23 বলছো, 22 বলছো, ঠিকই, কালকে কংগ্রেসের 5 জন চলে আসা কোনো বিষয় নয়, একদমই কোনো বিষয় না। কারণ কংগ্রেসের 5 জনই আছে, চলে গেলে আরো মুশকিল। না, আমি বলছি দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী যদি হয়, সুতরাং মানে নীতিশের দল ভাঙানোর থেকে কংগ্রেসকে নিয়ে আসা অনেক ভোট, এবং আজকের দিনে সবই সম্ভব, বিহার সম্ভবই। সুতরাং নীতিশকে মুখ্যমন্ত্রী করবে এবং পরবর্তীকালে 1 বছর, 1.5 বছর, 2 বছর পর কী হয় আমার সত্যিই জানা নেই, হয়তো। তার কারণ নীতিশের মুখকে রেখে নির্বাচনে গেছে। এবং একটা ইন্টারেস্টিং বিষয়, বিহারের ভোট পলিটিক্স যদি দেখো তাহলে হচ্ছে যে বিজেপির কাছে কিন্তু একা জেতার সেই ভোট কিন্তু নেই। তার কারণ উচ্চবর্ণের যে মানুষ, ভূমিহার, ব্রাহ্মণ, রাজপুত এবং ক্ষত্রিয়, ওই ভোটে কিন্তু সরকার তৈরি হবে না। ইবিসি এবং ওবিসি ভোট 63%। সেই ভোটটা আনার জন্য নীতিশকে দরকার, সম্রাট চৌধুরীকে দরকার, একদম। এই কারণে বিহার রাজনীতিতে ওই এবারও কিন্তু মানুষ, মানে আমার ভালো লাগছে যে সিপিএম বুঝতে পেরেছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং দরকার, শুধু ক্লাস স্ট্রাগল দিলে বিহারে পশ্চিমবঙ্গে শূন্য। শিখলাম যখন মতুয়াদের ব্যাপার নিয়ে তৃণমূল কংগ্রেস মতুয়া ঠাকুরবাড়ি, মাকে আমি সেবা করেছি এইসব বললো, তার আগে তো আমরা গরিব মানুষ, আমরাই বুক দিয়ে আটকে রেখেছিলাম যখন বাংলাদেশ থেকে তারা এসেছিল। আমরা বিহারে চলবে না, ওই কাস্ট পলিটিক্স বিহারে চলবে, ভারতবর্ষে আইডেন্টিটি পলিটিক্স যে জায়গায় চলে গেছে
সেটা যদি বামেরা বুঝতো, যখন সৈফুদ্দিন চৌধুরী বলতে শুরু করেছিলেন, ওনারা এখন সৈফুদ্দিনের সাথে বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিংয়ের চেষ্টা করেন, তার আগে অবধি ও চোর মানে যেন ওনাদের পার্টি এত সৎ। আমি যখন সকালে একটা চ্যানেলে গেছিলাম, ছেলেটাকে চেনা লাগছে, বুঝতে পারছি না, দেখি সিপিএমের প্রতিনিধির সাথে কথা বলি। তারপর বললো, সিপিএমের প্রতিনিধি বললো আগে এসএফআই করতো, এই ব্যারাকপুরে অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপি হয়ে গেছে। এত এক্সপোর্ট করেছে অন্য দলে যে এখন ওরা ভাবছেন যে কাকে নিয়ে আদর্শের কথা। না, একদমই ঠিক। সুতরাং নীতিশ কুমার, আমার নিজের ধারণা যে দশমবারের জন্য নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, এটা নিয়ে কোথাও সন্দেহ নেই। তার কারণ যেহেতু একটা সিস্টেম চলছে, যেহেতু সামনের বছর আরও 4টে স্টেটে ইলেকশন আছে, আমার মনে হয় নীতিশকে এক্ষুনি বিজেপি সরাবে না। নীতিশ শারীরিকভাবে কতটা সক্ষম তার উপর অনেক কিছু নির্ভর করবে। এবার যে ইম্পর্টেন্ট বিষয়টার উপর আসছি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের ইন্টারেস্টে প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভবিষ্যৎ কি? বিশ্বজিৎ, প্রশান্ত কিশোর ছোট করে কোচ হিসাবে ভালো ছিল, প্লেয়ার হিসাবে ব্যর্থ। কারণ কোচ কাম প্লেয়ার সবাই একসঙ্গে হতে পারে না। প্রশান্ত কিশোর দুটো ইস্যু ধরেছিল, এক হচ্ছে পলায়ন, যে এখানে পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে, তাদেরকে বিহারে রাখতে হবে। আর দ্বিতীয় যেটা বলেছিল যে সিডি রেশিও, অর্থনৈতিকভাবে বিহার থেকে যা ইনকাম হচ্ছে বিহারেই সেটা বিনিয়োগ হচ্ছে না, অন্য জায়গায় বিনিয়োগ হচ্ছে। এটা ছাড়া করাপশনের কথা বলেছিল। 3টে ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। সুতরাং দীর্ঘকালীন রাজনীতিতে তাকে থাকতে গেলে উনি প্রথম চাইছেন তেজস্বীকে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন করে দিতে, এবং পরবর্তীকালে তেজস্বী এবং ও একসঙ্গে যদি আসে। অঙ্কন প্রশান্ত, আসছি একটা ইন্টারভিউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকে ভাইরাল হয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোর ওভাররেটেড, ওভারহাইপড। অঙ্কনের কাছে আমি আসবো। অঙ্কন, প্রশান্ত কিশোর বলেছিলেন যে বিহারের ভোট নিয়ে গুজরাটে ফ্যাক্টরি করছে। আপনাদের একসময় সঙ্গী ছিলেন। প্রশান্ত কিশোর দাবি করেছিলেন যে আপনাদের ওনারাই ক্ষমতায় এনেছেন এবং তিনি বিভিন্ন জায়গায় আপনাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল। কোথাও কি প্রশান্ত কিশোর আপনাদের ভোট কেটে সাহায্য করলেন? না না, প্রথম কথা তো ওনার ওই রাজনৈতিক বিদেহী আত্মার শান্তি কামনা করি। উনি তো বলে দিয়েছেন যে উনি সন্ন্যাস নেবেন, উনি আর রাজনীতিতেই থাকবেন না। তো আগাম ওনাকে রিটায়ারমেন্টের শুভেচ্ছা। এবার দেখুন, বাংলার মানুষের পাপের টাকায় যদি আজকে বিহারে দল করতে যায়, যা পরিণতি হওয়ার, না না, যা পরিণতি হওয়ার চাই পরিণতি হয়েছে। আমি একটাই কথা বলছি, এত বড় বড় কথা বলেছিল যে নীতিশ কুমার 25-এর বেশি পাবে না, বিজেপি হলো কি যেন নীতিশ কুমারের ঝোলাছাপ পার্টি, যে সমস্ত কথাবার্তা বলেছিল, দিনের শেষে প্রশান্ত কিশোরকে দূরবীন কেন, মাইক্রোস্কোপ, কোনো কিচ্ছু দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই তো এটাই তো ভবিতব্য হয়। প্রশান্ত কিশোর যে কথাগুলো বলেছিলেন এবং যে কাজ করেছেন, আজকে আপনি বলছেন ভোট কাটার কাজ, চনপটিয়া থেকে একাধিক কেন্দ্রে উনি আমাদের ভোট কেটে হেল্প করেছেন। এই যে মহাগঠবন্ধনের যে আসন দেখছেন, এটা 15-র নিচে নেমে যেত যদি ওই ভোট কেটে ওই যে উচ্চবর্ণ, সিপিএম তো দুটো ভোট তো কেটেছে, কি পছন্দ, তাই তো? আপনারা ভোটও করেছে, আমাদের ভোটও কেটেছে। যারা বিজেপির এমন জায়গায় প্রশান্ত কিশোর যেখানে ক্যান্ডিডেট দিয়েছেন, আপনি যদি সীমাঞ্চলটা পুরো ঘুরে দেখেন, সেখানে ভোজপুরেও তাই, সেখানে আমাদের লেফট ভোটের ট্র্যাডিশনাল ভোট যেখানে আমরা পাই, সেখানে সেই ভোটটাকে কাটছে কিভাবে, নতুন আশা দেখাচ্ছি, এই করব সেই করব, তুমি বিহারে ফিরে এসো, অথচ কোনো প্রজেক্ট নেই। সর্বভারতীয় স্তরে বিজেপিকে আক্রমণ করার কোনো ব্যাপার নেই। নীতিশ কুমার এক ঢিলে দু পাখি মারার চেষ্টা করেছেন। আমি আবার বলছি, পশ্চিমবাংলায় যেরকম সারদা থেকে আরজি কর হয়ে পার্থবাবু এখন বাড়িতে বান্ধবীর সাথে কথা বলছেন, যেভাবে কে কার এজেন্ট বয়ে যাচ্ছে না, ঠিক একই রকম পিকে বিহারে ভূমিকা পালন করেছেন, কে কার এজেন্ট বয়ে যাচ্ছে। আপনাদের ভোট কেটেছেন নাকি পিকে? অবশ্যই। প্রশান্ত কিশোর দেখুন, ব্যক্তিগত স্তরে উনি কত বড় বিশ্লেষক বা কত বড় সোশ্যাল ইঞ্জিনিয়ার আমার জানা নেই। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার নিশ্চয়ই বিরাট সাহায্য করে গেছিলেন 2021 সালে। কিন্তু এবারকার ওনার রোল বিহারে একদম পুরোপুরি বিজেপি অ্যাপয়েন্টেড ভোট কাটুয়ার রোল, একদম, আর কিছু না। উনি খুব ভালো করে জানতেন উনি একটা সিটও জিতবেন না। উনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলেন, আমি 5ও হতে পারি, 0ও হতে পারি, 25ও হতে পারি, কিন্তু আমি বিহারের জন্যে, বিহারের ছেলে মেয়েদের জন্যে আজীবন আগামী দিনে কাজ করে যাব। কোনো কাজ করবে না। হি ওয়াজ পিওরলি অ্যাপয়েন্টেড বাই ভারতীয় জনতা পার্টি, এবং সেই রোলটাই উনি প্লে করেছেন। কার অ্যাপয়েন্টেড আমি বলতে পারবো না, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, বিহার ঘোরার অভিজ্ঞতা থেকে শহুরে শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে প্রশান্ত কিশোর কিন্তু প্রভাব ফেলেছেন। সিট একটিও জিততে পারেননি, একদম ঠিক। ভোট পার্সেন্টেজও বিরাট পেয়েছেন বলে আমার এখনো পর্যন্ত মনে হয় না। 3.5 এখনো পর্যন্ত ক্লিয়ার না পুরো জিনিসটা, যদিও এখনো পর্যন্ত আসেনি পুরোটা। কিন্তু প্রশান্ত কিশোর একটা প্রভাব কিন্তু ফেলেছেন, এবং তিনি যে পলিটিক্সের কথা বলেছেন, তিনি কাস্ট পলিটিক্সের বাইরে গিয়ে
তিনি চাকরির কথা বলেছেন, তিনি যুবকদের শিক্ষার কথা বলেছেন, স্কুল ব্যাগ তার নির্বাচনী প্রতীক ছিল। প্রশান্ত কিশোর আজকে সাফল্য পাননি, কালকে কি করবেন আমার জানা নেই, পাবেন আমার জানা নেই, কিন্তু রাজনীতি যে প্রশান্ত কিশোরের মতো একটা ভোট কুশলী, যেখানে যিনি মাস্টার, আর রাজনীতিতে তিনি যে এখনও কিশোর, সেটা কিন্তু শিক্ষা দিয়ে গেল। তার কারণ রাজনীতি সম্পূর্ণ অন্য বিষয়। যে প্রশ্নটা আমি অঙ্কনকে করব, যে অঙ্কন, তোমরা বারবার বলছো অঙ্গ হলো, কলিঙ্গ হলো, এবার বঙ্গের পালা। বঙ্গের নির্বাচনে এসআইআর তার প্রক্রিয়া চলছে, এখানে তো একটা শক্ত ঘাঁটি তৃণমূল কংগ্রেসের, শক্ত সংগঠন, সেই সংগঠনের মোকাবিলা তোমাদের করতে হবে, প্লাস মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মুখের মোকাবিলা করতে হবে, সেটা তোমাদের কাছে কোথায় আছে? দেখুন, আপনার তো দীর্ঘদিনের সাংবাদিকতার একটা অভিজ্ঞতা আছে, তো আপনি বলুন তো 2009, 2010, 2011 এই সময় তৃণমূল প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে পারতো কিনা? আমার যেমন কামারহাটি বিধানসভায় 150 মানে প্রায় তখন 180, 190টা বুথ ছিল, প্রায় আপনার 120টা বুথে তৃণমূলের এজেন্ট ছিল না। মানুষ যখন পরিবর্তনটাকে ঠিক করে নেয় যে আমরা পরিবর্তন করব একটি সরকারের, তখন ওই সংগঠন কতটা মজবুত কি এইসব নয়, মানুষ পরিবর্তন করবে। এবং আজকের দিনে দাঁড়িয়েও বিএলএ সংখ্যা নিয়ে আপনি শুরুতেই বললেন, বিএলএ সংখ্যায় আমরা আজকে 48,000 বিএলএ প্রত্যক্ষভাবে এই তৃণমূলের এত সন্ত্রাস এইসবকে উপেক্ষা করে দিতে পেরেছি বুথ স্তরে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আমরা লড়ছি এবং আমরা পরিবর্তন আনবো, আত্মবিশ্বাসী আমরা। একদম, যেটা চন্দনের কাছে, চন্দন বাম জমানায়, এই যে বাম জমানার কথা বললো, আপনাদের জমানায় তৃণমূল কংগ্রেসের কিন্তু সূত্রপাত হয়েছিল 2011 নয়, আমরা যদি দেখি 2008-এর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে 2টো বা 3টে জেলা পরিষদ তৃণমূল পেয়েছিল এবং কয়েক হাজার তারা জেলা পঞ্চায়েত, এবং পশ্চিমবঙ্গে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা আছে, এখানে এই মাটিতে যে শক্ত না হলে বিধানসভা নির্বাচন জেতা অসম্ভব, তাই তো? একদম ঠিক। এখন আমাদের পশ্চিমবাংলার সাংগঠনিক শক্তির জোরে অনেক জায়গাতে লড়াই হয়, শুধুমাত্র লড়াই করার জন্য না, নিজের আদর্শ অন্যের কাছে পৌঁছে দিতে গেলেও একটা সংগঠন লাগে, একটা গ্রামের ভেতরে আপনার কথা প্রচার করতে গেলেও একটা সংগঠন লাগে। আপনি কাকে জিজ্ঞেস করছেন? অরণ্যে রোদন, বিজেপির তো এসব কোনো দায় নেই। ও টিএমসি যাকে ক্যান্ডিডেট করবে না তাকে করবে মুখ, আর টিএমসি যাদের দলে রাখবে না বা কোনো একটা কিছু হবে তাদেরকে করে দেবে আমাদের সংগঠক। তাই তো দেখলাম এর আগেগুলো, মানুষ তো বিশ্বাস করেছিল বিজেপিকে যে এরাই হয়তো পারবে টিএমসির সঙ্গে লড়তে, এটা তো মানুষ ভুল অস্বীকার করে লাভ নেই। কিন্তু তারপরে আপনি সারদা নারদা থেকে আরজি কর পর্যন্ত কি দেখলেন? একই সেই এমনভাবে ঘুরিয়ে ফিরিয়ে এখানে টিভি মিডিয়ায় সাংঘাতিক বিপ্লব করছে, কিন্তু ওখানে গিয়ে দেখুন চার্জশিট জমা পড়ছে না, ধরা পড়ছে না, বাইরে তৃণমূল কংগ্রেসের সুযোগ হয়ে যাচ্ছে, তারা এসে বলছে দেখেছেন আমাদের নামে কখনো চার্জশিট দেয়নি, ফলে ওদের তো সুবিধা করে দিচ্ছে। আপনাদের সংগঠন আছে কি? দাঁড়ান না, আমাদের সংগঠন নিয়ে না, আপনাদের এবার হচ্ছে সংগঠনটা কি দাঁড়ালো? 2021 সালের ভোটের পর যারা মারা গেছিলেন বিজেপি, তারাও তো বিজেপি কর্মী। সত্যি তো বিজেপির ওপরে কি সেটিং হচ্ছে? দিদি হলুদ গোলাপ আজ পর্যন্ত এত কিছু হয়েছে, তার বিচার বিজেপিকে লোকে সুমন, সব রাজনৈতিক দলের একটা এজেন্ডা থাকে, নীতি থাকে। পশ্চিমবঙ্গে আপনাদের এজেন্ডা কি? দুর্বৃত্তায়ন মুক্ত প্রশাসন ফার্স্ট, কর্মসংস্থান, আর এই যে নারী সুরক্ষা, এটা সবচেয়ে বড় এজেন্ডা। কারণ এই তৃণমূলের শাসকের সঙ্গে বিজেপির যে ট্যাসিট আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেই জন্য না অমিত শাহ একবারও দেখা করতে পারলো না অভয়ার মা বাবার সঙ্গে, দেখা করতে পারলো না। সেই জন্য শুভেন্দু অধিকারীকে অভিজিৎ গাঙ্গুলিকে দিয়ে বিক্ষোভ করাতে হচ্ছে। সুমনদা প্রশান্ত কিশোরের 3টে ইস্যু বলল, সেটা কংগ্রেসের পশ্চিমবঙ্গে ইস্যু। এই দুর্বৃত্তায়ন নিয়ে অভিযোগ কিন্তু বিরোধীরা বিহারে নীতিশের বিরুদ্ধে করেছিল যে ঘুষের ক্ষেত্রে 10,000 টাকার ভিতর 7,000 টাকা মহিলারা পাচ্ছে, মাইক্রোফাইন্যান্সে 1 লক্ষ টাকা চাইলে 70,000 পাচ্ছে, কিন্তু এগুলো ধোপে টেকেনি। এখানেও যে অভিযোগগুলো মানে করাপশনের উঠছে, নির্বাচনে সেই করাপশন
যাবে আর বিশ্লেষকরা বাইরে বেরিয়ে এসেছে, বাংলার সঙ্গে দেখা হচ্ছে, মানে বিশ্লেষকের তৃণমূলীরা চালিয়ে যাবে। সব মিথ্যা। আরে দূর, দেখুন, বিহারে জেডিইউর একজন জিতেছেন যিনি জেলে বন্দি অবস্থায় জিতেছেন, যার বিরুদ্ধে জনসুরাজ পার্টির একজনকে খুন করার অভিযোগ। অনন্ত সিং, আমি সেটা নাম বল। ফলে আমাদের বুঝতে হবে যে আজকের পৃথিবীতে কোনটা এজেন্ডা। এটা তো বিজেপি অস্বীকার করছে না যে আমি 10,000 টাকা করে যে প্রপোজালটা দিয়েছি এটাতে মহিলারা এসছে। দেখুন, কংগ্রেস যখন বলে দুর্বৃত্তায়ন, যার নিজের প্রদেশ অফিসে তার কিছু অবাঙালি কাউন্সিলর বাংলা পক্ষের একজনকে পেটায়, সেই নিয়ে থানায় অভিযোগ জমা পড়ে, সেটা সুরাহা করতে পারে না। তো একজন বিজেপির কে বলেছিল না যে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা বাংলা পক্ষ, কোন জিনিস অর্ধেক জানাটা না খুব বাজে বিশ্বদা, খুব বাংলা জানা। পক্ষ উনি যার কথা বলছেন, উনি যার কথা বলছেন, আগে তো না আমাকে না বিশ্বদা এটা শেষ করতে, উনি যার কথা বলছেন, হ্যাঁ তিনি আক্রান্ত হয়েছিলেন, কিন্তু কেন আক্রান্ত হয়েছিলেন? উনি ঢুকে গিয়ে বলেছিলেন একজন অবাঙালি দুর্বৃত্তের হাতে। দুর্বৃত্ত আমি বাঙালি যাচ্ছি না, হ্যাঁ শেষ করুন। তো কথা হচ্ছে সেটা যদি সঠিক হয়, প্রথম তো কংগ্রেসকে ঠিক করতে হবে যে কি করছে। আমি বিজেপির বিরোধী হতে পারি, কিন্তু এটা তো স্বীকার করতে হবে নরেন্দ্র মোদী অমিত শাহ গত 3 মাসে অন্তত 6 বার এসেছেন। একদম। রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে এসেছেন, পশ্চিমবাংলা নিয়ে রাহুল গান্ধী কোনো ভাবনাই নেই। এই যে নির্বাচন হয়ে গেল বিহার জয়ের, অর্থাৎ বিজেপির ভাষায় অঙ্গর জয়ের ক্ষেত্রে বিজেপির নিখুঁত পরিকল্পনা, এলাকাভিত্তিক স্ট্র্যাটেজি, এক এক অঞ্চলে এক এক রকমের কৌশল, মিথিলাঞ্চলে ধর্ম, মগধে উন্নয়ন, ভোজপুরে জাতপাতের হিসেব, সীমাঞ্চলে অনুপ্রবেশ, এটা কিন্তু প্রশংসা করার মতো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এবারের যে লড়াই বাংলার মাটিতে হবে, সেখানে কিন্তু ওয়াক ওভার কিন্তু এত সহজে পাবে না। তার কারণ এখানে যে দলের সাথে মোকাবিলা করতে হবে তাদের একটা শক্তপোক্ত সংগঠন শুধু আছে তা নয়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা মুখকে মোকাবিলা করতে হবে। সুতরাং বিহার নির্বাচন শেষ, বাংলা নির্বাচনের দামামা বেজে গেল। আমরা লক্ষ্য রাখব প্রতিদিন প্রতিনিয়ত ঘটনাবলীর ওপর। সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। ভালো থাকবেন।